একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। খুব ছোট্ট একটা চ্যাপ্টার, দেখবে কারশফের সূত্রের পরের অংশটাই আছে। তোমার কারেন্ট ইলেকট্রিসিটির এটা থার্ড চ্যাপ্টার। তো চ্যাপ্টারটা শুরু হচ্ছে জুলের সূত্র দিয়ে। জুলের সূত্র মানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, যেটা তোমরা ক্লাস 10-এ করেছিলে, সেটাকে আরেকবার ছোট্ট করে অ্যানালিসিস করতে হবে, কারণ এটা দিয়ে প্রচুর অঙ্ক করতে হবে, যে অঙ্কগুলো তুমি ক্লাস 10-এ করোনি। বেশ, আরেকবার মনে করিয়ে দিই কি ছিল, যে একটা পরিবাহী তার, সেই পরিবাহী তারের রোধ আর, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। টি সময় ধরে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে এই পরিবাহীটি উত্তপ্ত হয়ে পড়ে এবং কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটাকে যদি আমি এইচ বলি, তোমরা পড়েছিলে একবারই, আমি ফর্মটা লিখছি লাস্টে। এইচ ইকুয়াল টু পেয়েছিলে আই স্কোয়ার আর টি বাই জে। এটা ছিল তোমার উৎপন্ন তাপের ফর্মুলা, ঠিক আছে? বেশ, তো বলে রাখি, আমাদের বাড়িতে যত ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে সবগুলো সমান্তরাল সমবায়ে। এবং তুমি একটা জিনিস জানো, যে সবার বাড়িতে একটা নির্দিষ্ট বিভব ক্রিয়া করে 220 ভোল্ট। এবার 220 ভোল্ট যে বিভবটা ক্রিয়া করে সেটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট বিভব প্রভেদ কনস্ট্যান্ট কোন নিতে হয়? সমান্তরাল সমবায় হয়, তাই না? তাহলে সমান্তরাল সমবায়ে বিভব ধ্রুবক। আচ্ছা, এই ফর্মুলাটা কিন্তু তড়িৎ প্রবাহ সংক্রান্ত। তো এটাকে একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব দেখো, যদি ওহমের সূত্রানুসারে আমি লিখি ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র, তাহলে আমি আই ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আর। তাহলে সেক্ষেত্রে এই তাপের সূত্রটা হয়ে যাবে আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি বাই জে। তাহলে পড়ে থাকছে দেখো ভি স্কোয়ার টি বাই আর জে। সুতরাং আমাদের বাড়ির যে কোনো যন্ত্র সম্পর্কে যখন অঙ্ক থাকবে, আমরা কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করব না, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। যখনই একটা নির্দিষ্ট বিভবের কথা বলবে বা বাড়িতে কোনো কিছু যন্ত্র যোগ করলাম এই ধরনের কথা বলবে, তখন আমার ফর্মুলা হতে পারে। যাই হোক, এখানে তুমি এই জিনিসটাও জানো যে যেটাকে বলে জুলের তুল্যাঙ্ক, তাই তো? যান্ত্রিক তুল্যাঙ্ক। প্রশ্ন থাকতেই পারে যে জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এখান থেকে খুব সহজে ডেফিনিশন করা যায়, যে আমি এখান থেকে বলতে পারি যে আই ইকুয়াল টু যদি 1 হয়, আর ইকুয়াল টু যদি 1 হয়, টি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে জে ইকুয়াল টু 1/h। তার মানে জুলের যান্ত্রিক তুল্যাঙ্কটা কার সঙ্গে সমান? তাপের অনন্যকের সঙ্গে সমান। দ্য রেসিপ্রোকাল অফ দ্য হিট প্রডিউসড। কখন? যখন একক প্রবাহ মাত্রা একক রোধের মধ্য দিয়ে একক সময় ধরে প্রবাহিত হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, তখন তুমি বলবে একক রোধের পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে একক প্রবাহ প্রবাহিত হলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তার অনন্যকে জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে? ইফ through a conductor of resistance unit amount, a current of unit amount flows for unit time, then the reciprocal of the heat produced is known as J. এবং J এর মান কত সেটাও তোমরা জানো, J এর মান হয়ে যাচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এগুলো বোধহয় ক্লাস 11-এই করেছো, আরেকবার নতুন করে ইন্ট্রোডিউস করা হলো। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই নিচের ফর্মুলাটা। আমরা কিন্তু যখন যেরকম থাকবে সেই ফর্মুলা ব্যবহার করবো, এটা মোস্টলি ব্যবহার করা হবে। যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে তুমি আগের ফর্মুলা ব্যবহার করতে পারো, কিন্তু বাড়ির কোনো যন্ত্রপাতির ব্যাপার যদি বলে বা কোনো নির্দিষ্ট বিভবের কথা বলে, তখন কিন্তু আমরা সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করব। আচ্ছা, এই চ্যাপ্টারে থিওরি খুব বেশি কিছু নেই, থিওরি খুব অল্প আছে, বেশিরভাগটাই অঙ্ক ভিত্তিক। তো অঙ্ক খুব কঠিন কিছু নয়। একদম প্রথম যে অঙ্কটা বলছে এইভাবে বলছে তোমার কাছে একটা কোষ আছে, তাহলে এই ধরে নিলাম আমার কাছে একটা কোষ আছে, কোষের একটা আভ্যন্তরীণ রোধ থাকবে। বলছে সেই কোষটাকে আমি প্রথমে ক্যাপিটাল আর রোধের সঙ্গে যোগ করলাম। আমি ধরে নিলাম কোষটির তড়িৎচালক পদ স্মল ই, আভ্যন্তরীণ রোধ স্মল আর, এটার মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে,
বলছে সেই কোষটাকে সেকেন্ড ক্ষেত্রে ওই একই কোষকে আমি আরেকটা রোধের সঙ্গে যোগ করলাম যার মান হচ্ছে এস। এক্ষেত্রে সাপোজ প্রবাহ পাওয়া গেল আই। আচ্ছা, এক্ষেত্রেও এই রোধটার মধ্য দিয়ে তাপ উৎপন্ন হবে, বলে দিয়েছে যে তাপ উৎপন্ন হয় সাপোজ H1, আর দ্বিতীয় ক্ষেত্রে এস রোধের মধ্য দিয়ে তাপ উৎপন্ন হবে, সাপোজ এই রোধের মান হচ্ছে H2। তোমাকে বলে দিয়েছে যে H1 ইকুয়াল টু H2 হলে আভ্যন্তরীণ রোধের মান কত নির্ণয় করো। বুঝে গেল? মানে একটাই সঞ্চয়ক কোষ, প্রথমে ক্যাপিটাল আর রোধের সঙ্গে যোগ করলাম, তারপর ক্যাপিটাল এস রোধের সঙ্গে যোগ করলাম। যদি উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপ সমান হয় তাহলে সেক্ষেত্রে কোষটির আভ্যন্তরীণ রোধের মান কত নির্ণয় করো। ঠিক আছে? A cell is connected first with an external resistance capital R and then with an external resistance capital S. Heat developed in both cases are equal. Then find out the internal resistance of the cell. তো খুব কঠিন কিছু নয়, করে ফেলা যেতে পারে, বুঝতেই পারছো। প্রথমে H1 এর মান বের করো, তারপর H2 এর মান বের করো, দুটোকে ইকুয়াল করলে আর এর মান চলে আসবে। তো কত হবে H এর মান প্রথম ক্ষেত্রে? ইন দা ফার্স্ট কেস, ছবিগুলো এঁকে দেবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি I1 যদি বলি, প্রথম ক্ষেত্রে প্রবাহ মাত্রা যদি I1 ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি H1 ইকুয়াল টু I1 স্কয়ার আর টি বাই জে। এই তো ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে I1 কত হবে? I1 হচ্ছে মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ। দেখো বহুবার ব্যবহার করেছি, এই বর্তনীর ক্ষেত্রে মোট তড়িৎচালক বল E আর মোট রোধ হয়ে যাচ্ছে R প্লাস R। তাহলে আমি মানটা যদি বসিয়ে দিই, দেখো E স্কয়ার আর টি, যেটা যেমন ছিল থাক, এখানে R প্লাস R হোল স্কয়ার। দেখো ঠিক আছে, E স্কয়ার বাই R প্লাস R হোল স্কয়ার, সেটা হচ্ছে I1। তাহলে H1 পেয়ে গেলাম। আচ্ছা, H2টা করে দেখাবার দরকার নেই, তুমি অনুরূপে লিখবে, অনুরূপে R এর জায়গায় S করে দাও। ইকুয়াল সিমিলারলি দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ হিট ডেভেলপ ইন সেকেন্ড কেস, তাহলে E স্কয়ার S T বাই S প্লাস R হোল স্কয়ার ইনটু G। আচ্ছা, এবার বলেছে শর্তানুসারে H1 সমান H2, সেখান থেকে স্মল r এর মান তোমাকে বার করতে হবে। খুব সিম্পল ক্যালকুলেশন আছে, দেখে নাও। লিখে পাবো শর্তানুসারে H1 সমান H2, তাহলে মানটা একবার বসিয়ে দাও। তাহলে পড়ে থাকছে E স্কয়ার আর টি আর প্লাস আর হোল স্কয়ার ইনটু জে। E স্কয়ার এস টি এস প্লাস আর হোল স্কয়ার ইনটু জে। কনস্ট্যান্ট টার্মগুলো বাদ দিয়ে দাও, এটা বাদ চলে যাবে, স্মল টি বাদ চলে যাবে, জে বাদ চলে যাবে, তাহলে তোমার পড়ে থাকবে আর বাই আর প্লাস আর হোল স্কয়ার, আর এদিকে পড়ে থাকছে এস বাই এস প্লাস আর হোল স্কয়ার। তাহলে কোনাকুনি গুণ করে দাও, আর কে এটা দিয়ে গুণ, এস কে এটা দিয়ে গুণ, তাহলে আর ইনটু এ স্কয়ার 2sr প্লাস আর স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। বুঝতে অসুবিধা নেই নিশ্চয়ই? এটা ভুল করলাম, হ্যাঁ ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ করলাম, তাই তো? তাহলে এটা r, আর এটা পড়ে থাকছে s ইনটু আর স্কয়ার 2r r প্লাস আর স্কয়ার। তাহলে পড়ে থাকছে r s স্কয়ার 2r s r r r স্কয়ার s r স্কয়ার 2r s r s r স্কয়ার। দেখো এই মাঝের টার্মটা সেম, তাহলে চারটা টার্ম পড়ে থাকলো। প্রথমে স্কয়ার টার্মগুলোকে, স্কয়ার টার্ম না, এই বড় টার্মগুলোকে আমি একদিকে করে নেব। তাহলে পড়ে থাকছে দেখো r s স্কয়ার মাইনাস s r স্কয়ার। ডান দিকে পড়ে থাকলো s r স্কয়ার মাইনাস r r স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি r s কমন নিয়ে নিই, আমার পড়ে থাকছে s মাইনাস r, আর এখান থেকে r স্কয়ার কমন নিলে দেখো পড়ে থাকছে s মাইনাস r। s মাইনাস
মাইনাস আর এস মাইনাস আর কেটে দিলাম, তাহলে পুরো থাকছে স্মল আর স্কোয়ার ইকুয়াল টু আর এস, অতএব আর ইকুয়াল টু রুট ওভার আর। অর্থাৎ আভ্যন্তরীণ রোধ হয়ে যাচ্ছে রুট ওভার আর এস। এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু খুব আসে, প্র্যাকটিস করে রাখবে, দেখে রাখবে। সেকেন্ড প্রবলেমে চলে যাই। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ সংক্রান্ত একটা অঙ্ক। হুইটস্টোন ব্রিজ সংক্রান্ত অঙ্ক কি দিয়েছে? তো একটা হুইটস্টোন ব্রিজ দেওয়া আছে, হুইটস্টোন ব্রিজের চার বাহুতে কত রোধ সেটাও দেওয়া আছে। তাহলে আমি ছবি এঁকে ফেলি। এই ধরে নাও একটা গ্যালভানোমিটার তোমার লাগবেই, এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, আর এই একটা রোধ। এটা গ্যালভানোমিটার। রোধগুলোর মান দেওয়া আছে 110, 550, 100 ওহম, 10 ওহম, 500 ওহম, 50 ওহম। এটার মধ্যে দিয়ে কোনো একটা কারেন্ট যাচ্ছে, সাপোজ আই বলার আমি ধরে নিলাম। প্রশ্ন দিয়েছে প্রতিটি রোধে উৎপন্ন তাপের অনুপাত কত? ফাইন্ড দ্য রেশিও অফ ইট ইন ইচ রেজিস্টার। মানে এর অ্যাক্রসে H1, এর অ্যাক্রসে সাপোজ H2, এর অ্যাক্রসে H3, এর অ্যাক্রসে H4। তোমাকে ফাইন্ড আউট করতে হবে H1 H2 H3 H4। এই হচ্ছে তোমার অঙ্ক। কিভাবে করব? কিভাবে করব সেটা বোঝার জন্য তুমি একটা জিনিস নিশ্চয়ই মনে আছে, সাপোজ এটা এবি প্রান্ত করে দিলাম, এই এ, এটা বি। হুইটস্টোন ব্রিজ বর্তনীর শর্ত কি ছিল? যে মাঝখানের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে যেটার মধ্য দিয়ে কারেন্ট যায় না সেটাকে তুমি ক্যালকুলেশনের মধ্যে রাখবে না। ঠিক আছে, মনে করছো তো? নিষ্পন্দ অবস্থা, যেহেতু এখানে নিষ্পন্দ অবস্থা হয়েছে, দেখো পি বাই কিউ কত হচ্ছে? 100/10, তার মানে 10। এটা 500/50, এটাও 10। তাহলে যেহেতু এটা ব্যালেন্সড কন্ডিশনের ব্রিজ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে মাঝখানের এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে মাঝখানের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কারেন্ট না যায়, তাহলে আমি বর্তনীর ক্যালকুলেশনের জন্য ওটাকে না রাখলেও পারি। বেশ, তাই যদি হয় তাহলে এখানে কারেন্টটা দুভাগে ভাগ হবে। উপরের লাইনে যে কারেন্ট যাচ্ছে আমি ধরে নিলাম, সাপোজ উপরের লাইনে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I1, তাহলে এটা এই দুটোর মধ্য দিয়ে I1, আর নিচেরটাতে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I2, এই দুটোর মধ্যে I2। ঠিক আছে, বেশ। এবার তুমি কি লিখতে পারো? তুমি এই জিনিসটা নিশ্চয়ই জানো যে উপরের রোধ দুটো যা হবে আর নিচের রোধ দুটো যা হবে তারা সমান্তরাল সমবায়ে আছে। তুমি এভাবে দেখাতে পারো, পরীক্ষায় দেখাবার দরকার নেই, তোমার নিজের জন্য বলছি। উপরের দুটো রোধ শ্রেণী সমবায়ে কত আছে? 110। তাহলে উপরের রোধটা হয়ে গেল 110, আর নিচের রোধ দুটো মিলে কত আছে? 550। তাহলে নিচে হয়ে গেল 550। এই হয়ে গেল I, এটা হয়ে গেল I1, এটা হয়ে গেল I2, তাই না? তাহলে এবার এই দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আমি লিখতে পারবো, আমি এই ছবিটা পরিষ্কার এঁকে দেবো, মানে দেখিয়ে দেবো কার মধ্যে I1 কার মধ্যে I2। তাহলে এবার আমি লিখে দিতে পারবো চিত্র থেকে 110 I1 ইকুয়াল টু 550 ইন্টু I2। এই যে সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে, তাহলে এটার মধ্য দিয়ে বিভব প্রভেদ 110 ইন্টু I1, আর নিচেরটার মধ্য দিয়ে বিভব প্রভেদ 550 ইন্টু I2। তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি I1 ইকুয়াল টু 5/2, ইকুয়েশন নাম্বার 1। ওকে, এবার চলে এসো উৎপন্ন তাপ। উৎপন্ন তাপের ফর্মুলা কি? উৎপন্ন তাপের ফর্মুলা হচ্ছে H ইকুয়াল টু I স্কয়ার R E বাই J। এবার এই দুটো রাশি কনস্ট্যান্ট সবার জন্য, চারটা রোধের মধ্যে নিশ্চয়ই একই সময় ধরে প্রবাহ কাটাবো, আর যেটা কনস্ট্যান্ট, তাহলে H ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু I স্কয়ার। তাহলে আমি লিখে ফেলবো যে এই উৎপন্ন তাপ H প্রপোর্শনাল টু I স্কয়ার। বুঝছে? এবার লিখে ফেলবো যে x রোধগুলিতে উৎপন্ন তাপ যথাক্রমে H1 H2 H3 H4, let the heat develop in the four resistances are respectively, মানে এইভাবে
আর H1, H2, H3 and H4, দেন একবারে লিখে ফেলবে অতএব H1 is to H2 is to H3 is to H4 কত হবে? প্রথমে 100 এর জন্য করছি, 100 এর মধ্যে দিয়ে কারেন্ট কত? I1, আর এটা হয়ে গেল I1 স্কয়ার ইনটু 100 is to, তারপর 10 I1 স্কয়ার ইনটু 10 is to I2 স্কয়ার ইনটু 500। আচ্ছা পরেরটা নিচে লিখছি, এটা হয়ে যাচ্ছে I2 স্কয়ার ইনটু 50। আশা করছি বোঝা গেছে। এবার আমি কি করব, প্রথমে I গুলোকে সেম করে দেবো, এই দুটো I1 কে 5I2 করে দেবো, তারপরে অনুপাত নিলে হয়ে যাচ্ছে। আচ্ছা প্রথমটা এটাই 5I2, তাহলে 25 25 0 0 I2 স্কয়ার, ঠিক আছে। এখন উপরে লিখছি আমি, তাহলে আমার পড়ে থাকছে this is equal to 2500 I2 স্কয়ার is to, এখানেও 5I2, তাহলে 25, তাহলে 250 I2 স্কয়ার is to 500 I2 স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে 50 I2 স্কয়ার। তাহলে I2 স্কয়ার গুলো বাদ চলে গেল, একটা করে শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 250 is to 25 is to 50 is to 5, তাহলে 5 দিয়ে কাটা যাবে, তাহলে 50 is to 5 is to 10 is to 1, এটা হয়ে যাচ্ছে চারটা রোধে গ্রাফে 50 is to 5 is to 10 is to 1, ঠিক আছে, দেখে নেব। আচ্ছা এবার বলি তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, এই ব্যাপারগুলো তোমাদের ক্লাস 10 এ ছিল, আমি এখানে আর আলোচনা করছি না। ওই একটা তড়িৎ যন্ত্র এক ঘন্টা একটা নির্দিষ্ট সময় ধরে চললে যে পরিমাণ শক্তি, ওই ব্যাপারগুলো, বা সেখান থেকে বিওটি, বিওটি কি, ওয়াট আওয়ার কি, বোর্ড অফ ট্রেড ইউনিট, কিলোওয়াট ঘন্টা, এইসব ব্যাপারগুলো কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে। 10 এর বইও ছিল, তোমার 12 এর বইও আছে, ওই একই জিনিস আমি আর আলোচনা করছি না। একটা প্রশ্ন খুব বসে, শুধু সেই প্রশ্নটা খালি করে দিচ্ছি। কি ছিল প্রশ্ন দেয়, বলে দেয় 1 বিওটি সমান কত জুল, মানে বিওটিটাকে তোমাকে জুল এককে নিয়ে যেতে হবে। আচ্ছা বলে রাখি বিওটি মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, এবং এটা কিন্তু তড়িৎ শক্তির একক, খুব আসে তড়িৎ শক্তির একক না তড়িৎ ক্ষমতার একক, ঠিক আছে। তুমি মনে রাখবে যে ওয়াট বা কিলোওয়াট, এটা তো তোমার কি হচ্ছে ক্ষমতার একক, সেই ক্ষমতাটাকে আবার সময় দিয়ে গুণ করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওটা কিন্তু ক্ষমতার একক নয়, ওটা হয়ে যাচ্ছে শক্তির একক, তড়িৎ শক্তির একক, ঠিক আছে। বেশ, এটাকে জুলে কনভার্ট করবো, মনে রাখবে, মানে তোমাকে মুখস্থ করতে হবে না, পদ্ধতিগুলো মনে রেখো। প্রথমে কিলোওয়াট আছে, ওয়াট করবো, তাহলে 1 কিলোওয়াট সমান 10 টু দি পাওয়ার 3 ওয়াট হয়ে গেল। আর এখানে 1 ঘন্টা আছে, এটার মানে হচ্ছে 1 ইনটু 1 ঘন্টা হয়ে গেল। আচ্ছা 10 টু দি পাওয়ার 3 থাকলো। আচ্ছা ওয়াট মানে জুল পার সেকেন্ড, ওয়াট মানে জুল পার, নিচেই দেখালাম সেকেন্ড, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, পড়ে থাকছে দেখো 36 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল। এটাকে অনেক সময় লেখা হয় 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6। মুখস্থ করার কিছু দরকার নেই, তুমি ধাপগুলো মনে রাখবে, ধাপগুলো মনে রাখলেই তোমার এমনি 1 সেকেন্ড লাগবে এই জিনিসটাকে করতে, মুখস্থ করার কোনো দরকার নেই। বেশ, আচ্ছা পাওয়ার রেটিং এর ব্যাপারগুলো মনে আছে নিশ্চয়ই, এই যে 220 ভোল্ট 50 ওয়াট বলতে কি বোঝো, এগুলো মনে আছে নিশ্চয়ই, আরেকবার দেখে নেবে, ঠিক আছে, এগুলো কিভাবে আসে কি হয়। এরকম একটা ফর্মুলা ছিল, জাস্ট মনে করি দিই যে P ইকুয়াল টু হচ্ছে V স্কয়ার বাই R। কোনো বৈদ্যুতিক বাতি বা যে কোনো যন্ত্রের ক্ষমতা P ইকুয়াল টু সবসময় V স্কয়ার বাই R, এই ফর্মুলা দিয়ে পাওয়া যায়, যেখানে Vটা হচ্ছে বিভব প্রভেদ আর Rটা হচ্ছে রোধ। এটা দিয়ে অঙ্ক থাকে। ওই পার্টটা, থিওরিটিক্যাল পার্টটা তুমি ক্লাস 10 এর বই বা 12 এর বইও সবটা দেওয়া আছে, তুমি বই থেকে একটু করে নেবে। আচ্ছা এখান থেকে দেখো প্রশ্ন থাকে কিরকম, অনেক টাইপের প্রশ্ন হতে পারে। যেমন একটা প্রশ্ন দিয়েছে দেখো 240 ভোল্ট 1000 ওয়াট, 240 ভোল্ট 1000 ওয়াট, আরেকটা বলছে 240 ভোল্ট 100 ওয়াট, দুটো বাল্ব আছে তোমার কাছে,
বলছে এই দুটো বাল্বের মধ্যে কার ফিলামেন্ট সরু, এই দুটো বাল্বের মধ্যে কার ফিলামেন্ট সরু। দেখো কিভাবে বের করব, ফিলামেন্ট সরু, ফিলামেন্ট সরু মানে সোজা কথায় সরু, মানে এরিয়া অফ ক্রস সেকশন কার ক্ষেত্রে কম। সরু মানে বলতে চাইছে তুমি যদি রোধের টার্মে করতে চাও রো ইকুয়াল আর ইকুয়াল টু রো এল বাই এ, এবং আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু রো এল বাই পাই আর স্কয়ার। তাহলে সরু মানে বলতে চাইছে এই আর এর মানটা কার ক্ষেত্রে কম, তাই তো। সরু মানে আমরা বলতে চাই ব্যাসার্ধ, ব্যাসার্ধের টার্মে যার ব্যাসার্ধ কম সে সরু, যার ব্যাসার্ধ বেশি সে মোটা। আচ্ছা কিভাবে নির্ণয় করবো, দেখো একটা জিনিস খেয়াল করো, দুটোর ক্ষেত্রে বিভব প্রভেদটা সমান। আমার ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তাহলে আমি বলতে পারি পি প্রপোর্শনাল টু 1 বাই আর, যেহেতু উভয় ক্ষেত্রে ভিটা কনস্ট্যান্ট। তাহলে কার পি বেশি, প্রথমটার পাওয়ার বেশি, যেহেতু P1 গ্রেটার দেন P2, মানে আমি বলতে পারি দিস ইজ P1 আর এটা হচ্ছে P2, প্রথমটা দ্বিতীয়টা। তাহলে P1 যেহেতু গ্রেটার দেন P2, তাহলে আমি অবশ্যই বলতে পারি R2 ইজ গ্রেটার দেন R1। মানে আমার প্রথম সিদ্ধান্ত হলো দ্বিতীয় তারটির রোধ বেশি হবে। এবার রোধের সঙ্গে তুমি এই সম্পর্কে চলে যাও, এবার তুমি করে ফেলবে। আমরা জানি R ইজ ইকুয়াল টু রো এল বাই এ, অতএব এখান থেকে পেয়ে যাচ্ছি R ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার যদি বাকি রাশিগুলো বসাই। তাহলে এবার কি পেলাম, R2 গ্রেটার দেন R1। তাহলে যেহেতু R2 গ্রেটার দেন R1, তাহলে আমি বলতে পারি স্মল r1 গ্রেটার দেন স্মল r2, ব্যস্তানুপাতিক সম্পর্ক। দ্বিতীয়টির রোধ বেশি, তাহলে প্রথমটির ব্যাসার্ধ বেশি, তাই না। তাহলে আমি কি পেলাম, এটার ব্যাসার্ধ বেশি আর এটার ক্ষেত্রে ব্যাসার্ধ কম। তাহলে কোনটা সরু হচ্ছে, যেটা কম সেটা সরু। তাহলে তোমার ফাইনাল সিদ্ধান্ত হবে যে 100 ওয়াট বাতিটির ফিলামেন্ট বেশি সরু। বোঝা গেছে। প্রথমে রোধ বের করবে, দুটোর পাওয়ার, একটার পাওয়ার 1000, একটার পাওয়ার 100। আমার প্রথম ফর্মুলা হচ্ছে P ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তাহলে সেখান থেকে তুমি বলতে পারো P প্রপোর্শনাল টু 1 বাই আর, যেহেতু ভিটা দুটো ক্ষেত্রেই কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম দ্বিতীয় তারটির রোধ বেশি। ঠিক আছে, রোধ বেশি পেলাম, রোধ তো চাইনি, তোমাকে চাইছে সরু না মোটা। এই সরু না মোটা করার জন্য রোধের ফর্মুলা নিয়ে এলাম, যেখানে ব্যাসার্ধ ঢুকে আছে। এটা বলবে যে পাশে R ইকুয়াল টু ব্যাসার্ধ, এই বলবে R ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, মানে যার রোধ বেশি তার ব্যাসার্ধ কম। কার রোধ বেশি ছিল, দ্বিতীয়টার রোধ বেশি ছিল, তাহলে দ্বিতীয়টার ব্যাসার্ধ। ঠিক আছে, বেশ। নেক্সট প্রবলেমে চলে যাই। এই প্রশ্নটাও খুব দেয়, বলছে তোমার কাছে একটা সেল আছে, সাপোজ ই তড়িৎ চালক বল বিশিষ্ট এবং স্মল আর রোধ বিশিষ্ট। তোমার কাছে একটা সেল আছে, তো সেলটা একটা বাহ্যিক রোধের সঙ্গে যোগ করা হলো। সাপোজ ইউ হ্যাভ এ সেল with EMF small e and internal resistance small r. It is connected to some external resistance capital R. Okay. Question দিয়েছে, find the condition for which the heat developed is maximum. মানে বাহ্যিক রোধের প্রান্তে সর্বোচ্চ তাপ উৎপন্ন হওয়ার শর্ত নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে কি করতে হবে, সবকিছু দেওয়া আছে, ইএমএফ দেওয়া আছে, আভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, বাহ্যিক রোধ দেওয়া আছে। ফার্স্ট অফ অল ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স। তুমি আগে বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বের করো, তারপর তাপ নির্ণয় করো, কতটা তাপ উৎপন্ন হচ্ছে, তারপর সেই তাপটাকে ম্যাক্সিমাম করো। কিভাবে হবে দেখো, উৎপন্ন তাপ H ইকুয়াল টু I স্কয়ার RT বাই J। এটা নিয়ে নতুন কিছু বলার নেই, যেটা দরকার সেটা হচ্ছে I। এটাও একবার করলাম, I ইকুয়াল টু হবে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে I ইকুয়াল টু E বাই R প্লাস R। তাহলে পড়ে থাকছে E স্কয়ার R T R প্লাস R হোল স্কয়ার ইনটু J। আর এখানে কিন্তু টার্মগুলো বলতে হবে, যে আমি ধরে নিয়েছি
ইটা হচ্ছে বর্তনী তড়িৎচালক বল, স্মল আরটা হচ্ছে আভ্যন্তরীণ। ঠিক? বেশ, এবার কি বলছে, এই এইচটাকে তোমাকে ম্যাক্সিমাম করতে হবে। এইচ শুড বি ম্যাক্সিমাম। এবার এইচ ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি, আগেও আলোচনা হয়েছে যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভটা শূন্য হবে না। এখানে ভ্যারিয়েবল বাহ্যিক রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স তো ভ্যারিয়েবল নয়, কনস্ট্যান্ট। ইটা কনস্ট্যান্ট, আইটা দিয়ে তো রিপ্লেস করছি না, শুধুমাত্র দেখো ক্যাপিটাল আরটা হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে যে কন্ডিশনের জন্য dh/dr 0 হবে সেটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড কন্ডিশন। তাহলে এটাকে ডেরিভেটিভ করে ফেলো। আচ্ছা, ডেরিভেটিভের মধ্যে এই টার্মটা কনস্ট্যান্ট বাদ দিয়ে দেবো, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। মানে তুমি বলতে পারো যেহেতু ডান দিকে 0 আছে, তুমি মানটা একবার বসিয়ে দেখাবে, সেকেন্ড লাইনে হয়ে যাবে এটা r/r + r হোল স্কয়ার ইকুয়াল টু 0। ডেরিভেটিভ করতে শিখেছো নিশ্চয়ই y/x এর ফর্মে। বা তুমি ভাবতে পারো r একটা ফ্যাক্টর, আমি এইভাবে করছি, আর 1/r + r আরেকটা ফ্যাক্টর। কারণ এটা ফার্স্ট ফাংশন আর এটা সেকেন্ড ফাংশন। গুণফলের ফর্মে সেট করে দিলাম, কারণ ভাগফলের ফর্মুলাটা বেশ বড়, সময় লাগে। আমি গুণফল, তাহলে প্রথমে r এর রেসপেক্টে এটা করছি, আমি সাপোজ এটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, এটা 1 হয়ে গেল। তাহলে পড়ে থাকছে 1 * 1/r + r হোল স্কয়ার। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে এটাকে আমি রাখলাম, তাহলে r ইনটু, এবার এটার ডেরিভেটিভ। আচ্ছা, 1/x² ডেরিভেটিভ কি হয়, -2/x³। তাহলে এটা পড়ে থাকছে -2/r + r হোল কিউব ইকুয়াল টু 0। এতদিনের ডেরিভেটিভ 11 করেছো, অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখে নিও ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে এখান থেকে পড়ে থাকছে, দেখো এখান থেকে কি পড়ে থাকছে, এখান থেকে আমি এটাকে r প্লাস, আচ্ছা এক কাজ করছি, 1/r + r হোল স্কয়ার কমন নিলাম, তাহলে 1 - 2r/r + r। এবার এই টার্মটা নট ইকুয়াল টু 0, তাহলে আমি লিখতে পারি 1 - 2r/r + r ইকুয়াল টু 0। তাহলে পড়ে থাকছে দিস ইজ ইকুয়াল টু 2r/r + r। তাহলে পড়ে থাকছে 2r ইকুয়াল টু r + r। তাহলে ফাইনালি পড়ে থাকছে r ইকুয়াল টু r। দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। তাহলে হিট ডেভেলপ কখন ম্যাক্সিমাম হবে, যখন বাহ্যিক রোধের মান কোষ্ঠীর আভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হবে, তখন হিট ডেভেলপ সবথেকে বেশি হবে। এই কোশ্চেনটা বা এই প্রবলেমটা ভালো করে দেখে রেখো, পরীক্ষায় কিন্তু বেশ আসে। ঠিক আছে, বেশ। নেক্সট আরেকটা অঙ্ক করছি। বলছে তোমার কাছে দুটো ইলেকট্রিক কেটল আছে। ইলেকট্রিক কেটল মানে জল গরম করার জন্য। তোমার কাছে দুটো ইলেকট্রিক কেটল আছে, এক্সপেক্টেড দুটো কয়েল আলাদা। তো যে দুটো ইলেকট্রিক কেটল আছে, সাপোজ এটা একটা ইলেকট্রিক কেটল আছে আর এটা আরেকটা ইলেকট্রিক কেটল আছে। অবভিয়াসলি কেটলের ভেতর কি থাকে, রোধ কুণ্ডলী থাকে, সেটার মধ্য দিয়ে কারেন্ট পাঠানো হয়, কুণ্ডলীটা গরম হয়ে যায়, সেই গরমের প্রভাবে জল হোক যা হোক ফুটতে পারে। তাহলে আমি ধরে নিলাম প্রথম কেটলির যে কুণ্ডলী তার রোধ হচ্ছে R1, আর দ্বিতীয় কেটলির যেটা কুণ্ডলী তার রোধ হচ্ছে R2। ঠিক আছে, বেশ। দেখো দুটোতেই জল ফুটবে। আচ্ছা, বলেছে প্রথম কেটলিতে জল ফুটতে সময় লাগে 6 মিনিট, দ্বিতীয় কুণ্ডলী মানে দ্বিতীয় কেটলিতে জল ফুটতে সময় লাগে 8 মিনিট। ঠিক, বেশ। এবার বলেছে 6 মিনিট, আরেকটা হচ্ছে পরেরটা হচ্ছে 8 মিনিট। এবার কি বলছে, ব্যবস্থা করা হলো যে দুটোকে শ্রেণী সমবায়ে যোগ করে দেওয়া হলো। মানে তোমাকে এমন ব্যবস্থা করা আছে, আমি আর কেটলি আনছি না, দুটোকে শ্রেণী সমবায়ে যোগ করেছে নিয়ে যদি একটা কেটলি তৈরি করা যেত, আর দুটোকে সমান্তরাল সমবায়ে যোগ করে যদি একটা কেটলি তৈরি করা যেত, তাহলে এক্ষেত্রে কত সময় লাগতো আর এক্ষেত্রে জল ফুটতে কত সময় লাগতো। প্রশ্ন নিশ্চয়ই বোঝা গেছে যে আমার কাছে দুটো কেটলি আছে, দুটো কেটলির কুণ্ডলী এক্সপেক্টেড আলাদা হতেই হবে। প্রথম কেটলিতে জল ফুটতে সময় লাগে 6 মিনিট, দ্বিতীয় কেটলিতে জল ফুটতে সময় লাগে 8 মিনিট। আচ্ছা, এবার কি করলাম, আমি রোধের কুণ্ডলী দুটোকে শ্রেণী সমবায়ে যোগ করলাম, তাহলে জল ফুটতে কত সময় লাগবে,
আর একবার আমি সমান্তরাল সমবায় যোগ করলাম, তাহলে জল ফুটতে কত সময় লাগবে। এটা কিন্তু পরীক্ষার অঙ্ক খুব সাম্প্রতিককালে 17-18 সালের মধ্যে এসছে। কিভাবে করব, কিভাবে কোন জিনিসটা মাথায় রেখে করবো? দেখো সব ক্ষেত্রেই, চারটা ক্ষেত্রেই কিন্তু তোমার জল ফোটার কথা বলা হয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ জল ফোটার কথা বলা হয়েছে। তাহলে নির্দিষ্ট পরিমাণ জল ফোটার কথা যদি বলা হয়, তাহলে তুমি একটা জিনিস মনে রাখবে যে সব ক্ষেত্রে কিন্তু প্রদত্ত তাপের পরিমাণ সমান হতে হবে। কারণ একটা নির্দিষ্ট পরিমাণ জল, তাকে যদি তুমি ফোটাতে চাও, তাহলে সেটা ফোটাতে নিশ্চয়ই নির্দিষ্ট পরিমাণ তাপ লাগবে। এবার এটার ক্ষেত্রে কুণ্ডলীর রোধ আলাদা বলে যে সময় লেগেছে, এটার রোধ আলাদা বলে আলাদা সময় লেগেছে। তাহলে এখানের রোধ আলাদা, তাহলে আলাদা সময় লাগবে, এখানের রোধ আলাদা, তাহলে আলাদা সময় লাগবে। এই হচ্ছে তোমার মূল ব্যাপার। আচ্ছা, দুটো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রদত্ত তাপ বা উৎপন্ন তাপ যাই বলবে সব ক্ষেত্রে সমান হবে। আমি কিউ লিখলাম, যদি তোমার কনফিউশন মনে হয় তাহলে আমি এটাকে সবগুলোকে এইচই করে দিচ্ছি, উৎপন্ন তাপ এইচ দিয়েই লিখছিলাম। তাহলে সব ক্ষেত্রে প্রদত্ত তাপ বা প্রয়োজনীয় তাপ বা উৎপন্ন তাপ সব ক্ষেত্রেই সমান হবে। আচ্ছা, এবার বলি যে এই কেটলিগুলোকে সবগুলোতেই যখন জল গরম করবে, কি করবে? একটা প্লাগের সঙ্গে কানেকশন করবে, তো ঘরের প্লাগ। তাহলে ঘরের প্লাগের সঙ্গে যখন কানেকশন হবে, ফর্মুলাটা হয়ে যাবে ভি স্কোয়ার টি বাই আর। ঠিক? তাহলে প্রথমে কিভাবে করব? তুমি প্রথমে ধরে ফেলবে যে ধরি জল ফুটতে এইচ পরিমাণ তাপ লাগে, এইচ অ্যামাউন্ট অফ ইট ইজ রিকোয়ার্ড টু evaporate a certain amount of water। হয়ে গেল? তাহলে প্রথম ক্ষেত্রে তুমি একটা হিসাব ধরতে হবে যে ধরি প্রথম কুণ্ডলীর রোধ R1 আর দ্বিতীয় কুণ্ডলীর রোধ R2। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি H ইকুয়াল টু কত হবে? V স্কয়ার T1 বাই R1 যে আমি ধরে নিলাম T1 সময় লাগলো 6 মিনিট, R1 টা রোধ ঘরের প্লাগে লাগাচ্ছি, সেটা সবসময় 220 ভোল্ট, তাহলে ভি স্কয়ার কনস্ট্যান্ট হবে, এটাও কি এটা কনস্ট্যান্ট। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যেটা মান বসিয়ে দিই, ভি স্কয়ার ইনটু 6 ডিভাইডেড বাই R1 ইনটু জি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে H ইকুয়াল টু ভি স্কয়ার T2 R2 j ভি স্কয়ার ইনটু 8 বাই R2 ইনটু j। এবার দুটোই তো সমপরিমাণ তাপ, তাহলে এই দুটোকে সমান করতে পারি, এই দুটোকে। তাহলে শর্তানুসারে 6 v square by R1 j must be equal to 8 v square by R2 j। j কেটে দাও, v square কেটে দাও, তোমার পড়ে থাকছে দেখো 6 R2 equal to 8 R1। তাহলে এখান থেকে আমি R2 আর R1 এর একটা মান বা রিলেশন করে দেব, R2 equal to 4 R1 by 3। হয়ে গেল? এবার তোমাকে 3 নম্বর কেসে আসতে বলছে, কত তাপ লাগবে যদি তাদেরকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। তাহলে আমি প্রথমে ধরে নিই যে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। শ্রেণী সমবায়ে আগে তুল্য রোধ বের করে ফেল। শ্রেণী সমবায়ে তুল্য রোধ RS R1 প্লাস R2, এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নেই। R1 প্লাস 4 R1 বাই 3, এটা করে থাকছে 7 R1 বাই 3। দেখো R2 মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, সময় যদি t3 লাগে, তাহলে এক্ষেত্রে h সমান কত হবে? h ইকুয়াল টু, আচ্ছা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 3 দাও। তাহলে এক্ষেত্রে h হয়ে যাবে v স্কয়ার t3 rs ইনটু j। ঠিক আছে, v স্কয়ার t3 rs ইনটু j। এক নম্বর থেকে মিলিয়ে নেবে, 1 আর 2 থেকে ওই একই রকম ফর্মুলা ছিল। এবার কি হবে? 1 আর সাপোজ ইকুয়েশন নাম্বার 4, এটাও h, এটাও h, কিন্তু এর সঙ্গে ইকুয়াল করতে পারবি, যায় আসে না। তাহলে আমি লিখতে পারি 1 ও 4 হতে 6 v স্কয়ার বাই R1 j ইকুয়াল টু v স্কয়ার t3 7 R1 বাই 3 ইনটু j। তাহলে v স্কয়ার বাই j ওটা কেটে দাও, তাহলে তোমার পড়ে থাকছে t3 ইকুয়াল টু 6 ইনটু 7 বাই 3, R1 কেটে যাচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে দেখো 17। আশা করি বোঝা গেছে, j কেটে গেল, R1 কেটে গেল, v স্কয়ার কেটে গেল।
তাহলে 6কে 7-এর 3 দিয়ে গুণ, এটা বলতে হচ্ছে খুব ছোট। একই রকম ভাবে তুমি সমান্তরাল সমবায় করে ফেলো। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ আর পি কি হবে গুণফল, তাহলে R1 ইনটু R2, R2 মানে 4R1/3, আর নিচে হয়ে গেল R1 প্লাস 4R1/3, তাহলে পড়ে থাকছে 4R1/3, আর এটা পড়ে থাকছে 3 7R1/3, 3 কেটে গেল, তাহলে তোমার পড়ে থাকছে 4R1/7, তোমার পড়ে থাকছে 4R1/7। এবার তুমি একই রকম ভাবে পাবো যে প্রয়োজনীয় সময় যদি T4 হয়, প্রয়োজনীয় সময় যদি T4 হয়, তাহলে H ইকুয়াল টু আমি লিখতে পারি V স্কয়ার T4 RP ইনটু J, ইকুয়েশন নাম্বার 5। আবার তুমি একের সঙ্গে 5 মেলাও, দুটোই H, তাহলে 1 ও 5 হতে 6V স্কয়ার বাই R1J V স্কয়ার T4 নির্ণয় করতে হবে, RP 4R1/7 ইনটু J, J কেটে গেল, V স্কয়ার কেটে গেল, R1 কেটে গেল, তাহলে T4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 4 এটা হয়ে যাচ্ছে 6 ইনটু 4/7, তাহলে 24/7 মানে 3.4 তে আসবে, 3.4 মিনিট, 3.43 মিনিট আসবে, তাহলে মাত্র 3.43 মিনিটে জলটা, বুঝতেই পারছো সমান্তরাল সমবায় করলে সময়টা অনেকটা কম লাগবে। এইভাবে আমি খুব সহজে অঙ্কটা